সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। দেশের কয়েক জেলায় বিএনপির সমাবেশ ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস। তর্ক বিতর্কে যেন ফ্যাসিবাদ সুবিধা না পায়, সতর্কবার্তা তারেক রহমানের। আমরা যত বেশি গণতন্ত্র প্র্যাকটিস করব, যত বেশি ভোটের প্রক্রিয়াটি আমরা প্র্যাকটিস করব, তত ধীরে ধীরে ভালো মানুষগুলো, সেই মানুষগুলো পর্যায়ক্রমিকভাবে সামনে চলে আসতে সক্ষম হবেন। 28 ফেব্রুয়ারি মানিক মিয়ায় আত্মপ্রকাশ করবে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। হাজারো শহীদের রক্তে দাঁড়িয়ে কাঙ্ক্ষিত দেশ গঠনের লক্ষ্য। বনশ্রী সহ বিভিন্ন স্থানে ছিনতাইয়ের ঘটনায় ক্ষোভ বিক্ষোভ। মাঠে নামছে বিশেষায়িত ইউনিট। ফ্যাসিবাদীদের দোসররাই অপকর্ম চালাচ্ছে দাবি উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের এই গত 6 মাসে মাঝে মাঝে মোটামুটি ভালো থেকেছে, মাঝে মাঝে খুব খারাপ হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ রয়ে গেছে। দিল্লিতে বসে শেখ হাসিনার বক্তব্য দুই প্রতিবেশীর জন্য ক্ষতিকর, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। ভারতের সাথে সম্পর্ক রক্ষায় গুরুত্ব পাবে দেশের স্বার্থ। নির্বাচনের সময় এগিয়ে এলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে আশা সিইসির। ডিসেম্বরে ভোট ধরে কাজ করছে কমিশন। কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষ। হাসপাতালে নেয়ার পথে যুবকের মৃত্যু। ইটের আঘাতে বাহিনীর 4 সদস্য আহত। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ভয়াবহ আগুনে পুড়ে ছাই সাজেকের 30টির বেশি রিসোর্ট কটেজ। 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন। আপনাদের সাথে পুরো সংবাদ জুড়ে থাকবো আমি ফারহানা ন্যান্সি। দীর্ঘ 19 বছর পর গোপালগঞ্জে জেলা সমাবেশ করল বিএনপি। একই দিন নেতাকর্মীদের সমাবেশ হয়েছে খুলনাতেও। সেখানে ভার্চুয়ালি যোগ দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে, প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্র। সেই সাথে দেশ ও জনগণের ক্ষতি হয় এমন কিছু করা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। দেড় দশকেরও বেশি সময় পর খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এই আয়োজন ঘিরে গেল কয়েকদিন ধরেই নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। আজকে আমরা দলের ভেতরে এই গণতন্ত্র প্র্যাকটিস করছি, দলকে গণতান্ত্রিকভাবে গড়ে তোলার আমরা চেষ্টা করছি। সম্মেলনের প্রথমার্ধে ভার্চুয়ালি বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, গণতন্ত্রের সপক্ষের শক্তি হিসেবে চেষ্টা করতে হবে যেন যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ফিরে আসে, ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। স্বৈরাচার হটানোর লড়াইয়ে নেতাকর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অযাচিত তর্ক বিতর্ক করতে গিয়ে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষার লক্ষ্য থেকে যেন বিচ্যুতি না ঘটে, সেদিকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শিক্ষা, স্বাস্থ্য ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও কথা বলেন তারেক রহমান। জোর দেন দেশে স্থিতিশীলতার উপর। আমাদের হয়তো অনেক সীমাবদ্ধতা ছিল, আমরা অনেক কিছু করতে চেয়েও হয়তো অনেক কিছু করতে পারিনি। জাহিদ হাসান, যমুনা নিউজ। বিশ্বাস করি চাঁদাবাজ, দখলদার এবং আওয়ামী লীগের জায়গা বিএনপিতে হবে না।
যারা বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে তারা মূলত দলটিকে ভয় পায়। ঢাকার ধামরায়ে বিএনপির কেন্দ্র ঘোষিত সমাবেশে অংশ নিয়ে এই মন্তব্য করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রব্যমূল্য সহনশীল রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে বিএনপির সমাবেশ। নির্ধারিত সময় দুপুর 2টার অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। সমাবেশকে ঘিরে উৎসব মুখর ছিল পুরো অঞ্চল। এ সময় দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে না দেওয়ার আহ্বান জানান প্রধান অতিথি বিএনপি মহাসচিব। আবারও দাবি জানান স্থানীয় ভোটের আগে জাতীয় নির্বাচন দেওয়ার। কিছু কিছু দল বলছে, কিছু কিছু মানুষ বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হতে হবে, অর্থাৎ ইউপি নির্বাচন, পৌরসভা নির্বাচন আর ওই উপজেলা নির্বাচনটা আগে হতে হবে। বন্ধুগণ, আমাদের অভিজ্ঞতা আছে, সরকার যদি জনগণের প্রতিষ্ঠিত না হয় এবং সেই দেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরে না আসে, তাহলে এমনিতেই এই স্থানীয় সরকার নির্বাচনে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। 28 ফেব্রুয়ারি শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়াদের নতুন রাজনৈতিক দল। জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে ঘোষণা করা হবে নেতৃত্ব সহ দলের নাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এই তথ্য সহ জানানো হয় নতুন দলের নানা দিক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 1,500-এর বেশি শহীদ, 50,000-এর বেশি মানুষের রক্তের বিনিময়ে 5 আগস্ট পরবর্তী আজকের বাংলাদেশ। ছাত্র জনতার সংগঠিত সে শক্তি আসতে যাচ্ছে রাজনীতির মাঠে। বেশ কদিন ধরেই চলছে এ নিয়ে নানান জল্পনা কল্পনা। কবে হবে আত্মপ্রকাশ, কি হবে না, আলাদা বৈশিষ্ট্যই বা কি হবে, মার্কাটাই বা হবে কি। আত্মপ্রকাশের 3 দিন আগে নতুন দল ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক কমিটির প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। জানানো হয় নতুন এ দলের আত্মপ্রকাশ আয়োজনে থাকছে আন্দোলনে অংশ নেয়া সবগুলো পক্ষ। জাতীয় সংসদকে সামনে রেখে এই শপথটি করতে চাই, কারণ বিগত যুগের পর যুগ ধরে ওই জাতীয় সংসদটিকে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্র না বানিয়ে ব্যক্তিগত, গোষ্ঠীগত, দলীয় পলিসি মেকিং এর জায়গা বানিয়ে রাখা হয়েছিল। আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যত দল রয়েছে তাদের নেতৃবৃন্দ থেকে শুরু করে দেশি বিদেশি যারা কূটনৈতিক বৃন্দ রয়েছে, যারা এই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে, অভ্যুত্থানের এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, সকলের সেখানে অংশগ্রহণ থাকবে। এর আগে নানা শ্রেণী পেশার মানুষের কাছ থেকে আসা প্রস্তাবিত নাম আর প্রতীকের বিষয়ে জানানো হয়। ছাত্র জনতা পার্টি, বাংলাদেশ বিপ্লবী পার্টি, রিপাবলিক পার্টি, জাতীয় শক্তি সহ প্রায় 30টির অধিক নাম বেশি বেশি ঘুরে ফিরে মানুষের কাছ থেকে আমাদের কাছে এসেছে। সেই প্রতীকগুলোর কথা সব থেকে বেশি এসেছে উদীয়মান সূর্য, কলম, বই, গাছ, মুষ্টিবদ্ধ হাত সহ আর অসংখ্য পরামর্শ এসেছে। সংবাদ সম্মেলনে এতদিন ধরে চলা আপনার চোখে নতুন বাংলাদেশ ক্যাম্পেইন থেকে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পরামর্শগুলোর সারসংক্ষেপও তুলে ধরা হয়। যে ফোরাম রয়েছে সেখানে নিজেদের মধ্যে আলাপ আলোচনা এবং ঐক্যমতের ভিত্তিতেই আমরা নেতৃত্ব নির্বাচন করছি এবং আমরা যে রাজনৈতিক দল গঠন করছি তার যে গঠনতন্ত্র এবং সামনের দিনের যে কাউন্সিলগুলো হবেন সেখানে ডিরেক্ট ভোটে গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচনের একটি পদ্ধতি আমরা আমাদের দলে অন্তর্ভুক্ত করতে চাই। বলা হয় অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনমানুষের নতুন সব আকাঙ্ক্ষা পূরণ আর এত বছরের বঞ্চনা বৈষম্যের মুক্তিই হবে নতুন দলের প্রধান কাজ। নেতা নির্ভর হবে না দলের কর্মকাণ্ড, এ দল সবার আগে শুনবে, রাখবে মানুষের কথা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। গুলি করে কুপিয়ে ব্যবসায়ীর স্বর্ণ লুটের ঘটনায় বিক্ষোভে উত্তাল রাজধানীর বনশ্রী এলাকা। রাস্তা অবরোধ করে এলাকার ব্যবসায়ীরা 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। সেনাবাহিনীর কাছে নিরাপত্তা চাইলেন তারা। এদিকে ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, লুটের ঘটনায় বাড়ির মালিক ও দারোয়ান জড়িত থাকতে পারে। পুলিশ বলছে 7 জনকে শনাক্ত করা হয়েছে, তাদের ধরতে অভিযান চলছে, আর বাড়ির দারোয়ানকে আটক করা হয়েছে। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে।
রোববার রাতে রাজধানীর বনশ্রীর ডি ব্লকের ৭ নম্বর রোডে নিজ বাসার সামনে ব্যবসায়ী আনোয়ারকে গুলি করে ও কুপিয়ে ২০০ ভরি স্বর্ণালংকার লুট করে একদল সন্ত্রাসী। স্বামীকে গুলি করছে, কোপাচ্ছে সন্ত্রাসীরা। চিৎকার করে সাহায্য চাইছেন তার স্ত্রী। গেটে তালা থাকায় স্বামীকে বাড়ির ভেতরে ঢোকাতে পারেননি। পরিবারের অভিযোগ, গেটের চাবির জন্য বাড়ির মালিকের কাছে গেলেও চাবি পাননি। আমার বলে ভাবি কি হয়েছে, আমি বলি কি হয়েছে মানে আপনি কি আমার আদারে শুনতে পাচ্ছেন না? বাইরে আমার জামাইরে মারি লেগেছে, আপনার গেটের তালা দিলেন কেন? আমার চাবি দেন। উনি বলে চাবি আমার কাছে নাই, চাবি বাড়িওয়ালার কাছে। আমি 3 তলায় বাড়িওয়ালার কাছে গিয়েছিলাম, গিয়ে ওখানে মনে হয় আমি 5 থেকে 10 মিনিট আহাজারি করছি, বাড়িওয়ালা গেট খুলে নাই। তালা তো আমি কইলাম তো, তালা তো আমি লাগাইলে, আমি গেছিলাম তখন ওই সময় উপরে 3 তলায়, তখন ফোন দিছিল আমাকে ডাক দিয়ে। রাত 11টার আগেই গেট বন্ধের বিষয়ে জানতে চাইলে সদুত্তর নাই দারোয়ানদের, খোঁজ মেলেনি বাড়ির মালিকের। এমন ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। আজকে এভাবে করব, কালকে ওইখানে, পরশু ওইখানে, এভাবে করলে তো আমরা তো বনশ্রীতে কোনো সেফটি পাইতাছি না। উনি কখন ঢুকবে, কোন সময় বেরোবে, কিন্তু দারোয়ান কেন আপনার গেট বন্ধ রাখবে? ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর টিম। তাদের কাছে জানমালের নিরাপত্তার দাবি তোলেন ব্যবসায়ীরা। এক পর্যায়ে অলংকার জুয়েলার্সের সামনে গিয়ে শুরু হয় বিক্ষোভ। সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে অবরোধ করা হয় বনশ্রীর সড়ক। তা আমাদের নিরাপত্তার জন্য সরকার কি করতেছে? এখন আমাদের যদি নিরাপত্তা না দেয় আমরা ব্যবসা কিভাবে করবো? আমরা কোনো প্রোটেক্ট পাই না, উল্টা আমরা আরো হয়রানি হই। পরে রামপুরা থানা পুলিশ এসে ব্যবসায়ীদের আশ্বস্ত করলে রাস্তা ছেড়ে দেন ব্যবসায়ীরা। পুলিশ জানায় 7 জনকে শনাক্ত করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে। 3টা মোটরসাইকেলে মোটামুটি 7 জনকে আমরা শনাক্ত করতে পারি। 7 জন। আমি ভিকটিমের সাথে কথা বলছি, ভিকটিম এটাকে আমাকে বলে নাই। আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনার কোনো হুমকি ছিল কিনা, কেউ চাঁদা চেয়েছিল কিনা, বলছে না আমার কোনো হুমকি ছিল না, চাঁদাও চাই নাই। এদিকে গুরুতর আহত ব্যবসায়ী আনোয়ার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দেশজুড়ে অব্যাহত ধর্ষণ, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি নিয়ন্ত্রণে নগরীতে নানান কর্মসূচি পালিত হয়েছে। সবগুলো বিক্ষোভ থেকে একই দাবি, দায় মাথায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মধ্যরাতে প্রেস কনফারেন্স করে এ কথা বলার জন্য উপদেষ্টাকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। আইনের হাত কিন্তু পৌঁছাচ্ছে না। ধর্ষণ, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিতে আতঙ্কিত নগরবাসী। জুলাই আন্দোলনে 24-এর উত্তরার এ নারী নেত্রীর কাছে জানতে চাই কেমন আছেন। নারী হিসাবে যে নিরাপত্তাহীনতার মধ্যে আমি আসলে প্রতি মুহূর্তে থাকছি, সেই জায়গা থেকে আসলে কোনোভাবে ভালো আছি এটা বলার সুযোগ নাই। শিক্ষার্থীরা রীতিমতো ভীত নিরাপত্তা নিয়ে। তারা ক্ষুব্ধ স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মে, বক্তব্যে। রেপ কেস বেড়ে গেছে, কিন্তু আমাদের কোনো বিচার হইতেছে না, এমনকি ল এনফোর্সমেন্ট কিছুই করতেছে না। প্রতিদিন 600-700 করে মানুষ ধরা হচ্ছে, কিন্তু তাহলে এই ছিনতাই, ধর্ষণেরা কারা করছে? 5 আগস্টের আগে আমরা যা আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, আমাদের ওই সময়ও যেমন ঘুম ছিল না, এবং এখন পর্যন্ত আমরা যদি বলি যে ঘুম হয়েছে কিনা, সেই ঘুমটা আসলে আমাদের সেই শান্তির ঘুম আমরা ঘুমোতে পারছি না। জুলাই আন্দোলনে অংশ নেয়া নারীরা এক হন কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে যাত্রা। পুরো শহর জুড়ে মানুষ ফুঁসে উঠেছে। গত মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার যে জরুরি সংবাদ সম্মেলন, সেটি কাউকে আশ্বস্ত তো করতেই পারেনি, বরঞ্চ মানুষজনকে আরও বেশি ক্ষুব্ধ করে তুলেছে। আর যে জন্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে এই গণপদযাত্রা। সচিবালয়ের কাছে শিক্ষা ভবনের সামনে পৌঁছানোর আগেই ব্যারিকেড দেয় পুলিশ। তা ভাঙার চেষ্টা করে বিক্ষুব্ধরা। একটা সময় শুরু হয় ধস্তাধস্তি। পরে সেখানেই অবস্থান নিয়ে 9 দফা দাবি জানায় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম। জননিরাপত্তা দানে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় স্বীকারপূর্বক পদত্যাগ করতে হবে। গণ অভ্যুত্থানের পর থেকে আজকে এখন ফেব্রুয়ারি মাস, আমরা অনেক দেখেছি যে তারা কিছুই সামলাতে পারেন না, তারা মবের দাবিদারি করেন। আপনি দায়ও নেন নাই, আপনি কোনো কিছু করেন নাই, আপনার কোনো যোগ্যতা নাই স্বরাষ্ট্র উপদেষ্টা এই পদে আসীন থাকার। পরদিন মশাল মিছিলের ঘোষণা দিয়ে সেখান থেকে আবারও মিছিল করে টিএসসিতে শেষ হয় গণপদযাত্রা। এর আগে একই দাবিতে মানববন্ধন করে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কেন অশান্ত, এ দায় নিয়ে কেন স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করছেন না প্রশ্ন তোলেন তারা। সন্ধ্যায় একই দাবিতে আরো বেশ কয়েক জায়গায় বিক্ষোভ ও সমাবেশের ডাক দিয়েছে বিভিন্ন প্ল্যাটফর্ম। আখলাকুস সাফা, যমুনা নিউজ,
ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাজধানী ঢাকার অপরাধপ্রবণ এলাকা সহ সারা দেশে যৌথ বাহিনীর নেতৃত্বে টহল বৃদ্ধি ও তল্লাশির সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ছোটখাটো ঘটনা ঘটছে, পরিস্থিতি অনেকটা সন্তোষজনক। পদত্যাগের দাবি প্রসঙ্গে বলেন, গুজব ছড়ানো হচ্ছে, অনেকে তার জানাজাও পড়ে ফেলেছে। অন্যদিকে প্রেস সচিব বলেছেন, মানুষের জানমালের নিরাপত্তায় দৃশ্যমান অগ্রগতি দ্রুতই দেখা যাবে। অপরাধীদের গ্রেফতারে 17 দিন ধরে যৌথ বাহিনীর নেতৃত্বে চলছে ডেভিল হান্ট অপারেশন। এর মাঝেই বাসে ধর্ষণ, একের পর এক ছিনতাইয়ের ঘটনায় অনেকটা নিরাপত্তাহীন মানুষ। অতিষ্ঠ মানুষ প্রতিবাদের রাস্তায়, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজশাহীতে এক কর্মশালায় কথা বলেছেন আইন উপদেষ্টা। এক্ষেত্রে ব্যর্থতার দায় স্বীকার করে বলেছেন, সরকারের চেষ্টার কোনো কমতি নেই। মানুষজনের তো সন্তুষ্ট না থাকার কারণ থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতি মানে এরকম না যে আমাদের এখানে খুব আত্মতুষ্টির স্কোপ আছে, আমাদের আত্মতুষ্টির স্কোপ নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের এই গত 6 মাসে মাঝে মাঝে মোটামুটি ভালো থেকেছে, মাঝে মাঝে খুব খারাপ হয়েছে। এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 2 উপদেষ্টা, বিশেষ সহকারী সহ কোর কমিটির বৈঠক। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা সন্তোষজনক। আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ হয়ে গেছে। বনশ্রীতে এটা হয়তো আমাকে জানতে 2 দিন সময় লেগে যেত, কিন্তু এখন হলো এটা সাথে সাথে ঘটনা জেনে যায়। এই জন্য আমরা ভাবতেছি যে বুঝি আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝি একটা খুব বড় ধরনের কোনো রকম হয়ে গেছে। এই ছোটোখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে এবং ভবিষ্যতে যেন না ঘটে, এই জন্য আমরা কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব ইমপ্রুভ করা, যাতে মানুষজন, কেননা মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের, আমরা এই কাজটা সুচারুরূপে করতে চাই। এরপর কোর কমিটির সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এখন তাদের নির্দেশনা দিয়ে গেছি, আপনারা আজকে রাত্রে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে। পুরো ঢাকা এবং যে সমস্ত জায়গায় আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা পেট্রোল বাড়াবো। মিলিটারি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। যে ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরও স্টেপ আপ করা, সেটার বিষয়ে ডিসিশন হয়েছে। ঢাকা সিটিতে স্পেসিফিক্যালি নগরের ক্রাইমটা একটু ডিফারেন্ট। এইখানটার জন্য অ্যাকচুয়ালি উই নিড টু টেক এ ডিফারেন্ট স্ট্র্যাটেজি, সেটা আমরা নেওয়ার চেষ্টা করছি। জয়েন্ট পেট্রোল, এটা আমরা হয়তো চেষ্টা করবো যে আরেকটু বাড়ানো, যাতে মানুষের কাছে আরেকটু ভিজিবিলিটিটা বাড়ে। স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন তার পদত্যাগের দাবি নিয়েও। পদত্যাগের দাবি আমার, আপনি তো মারতে কইছেন পদত্যাগ, আমার তো পশ্চিমলিগা হয়েছে, আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পরে হলো কি জীবিত থাকা অবস্থায় জানাজার সব পেয়েছি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে মোটরসাইকেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আজ রাত থেকে যৌথ বাহিনীর টহল শুরু হবে এবং তার ফলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি আগামী বছর মার্চের মধ্যে নির্বাচনের কথা জানান। আমাদের আজকে রাতের থেকেই কম্বাইন্ড পেট্রোল শুরু হওয়ার কথা এবং আমরা আশা করছি যে এর ফলে শহরের এবং শহরের বাইরে, ঢাকা শহর এবং ঢাকা শহরের বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ইমপ্রুভ করবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে বড় দলগুলোর প্রভাব বিস্তারের চেষ্টা কমে আসবে। সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার সক্ষমতাও প্রকাশ পাবে। কুমিল্লায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবির আন্দোলনে তাদের সংহতি রয়েছে। আমরা যেই ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি নির্বাচনের কথা বলছি, তো সেই জায়গা থেকে আমরা অতীতের যেই আমাদের অভিজ্ঞতা রয়েছে, আমাদের অতীতে খুব বেশি সুখস্মৃতি নেই। আমরা দেখেছি যে স্থানীয় সরকার ব্যবস্থায় আমরা দেখেছি যেটি হয় যে যারা সংসদ সদস্য যারা হয় তাদের একটি অপ্রত্যাশিত প্রভাব বলয় থাকে।
সেই প্রভাব থেকে উত্তরণের জন্য এবং এই অন্তর্বর্তীকালীন সরকার কতটা নির্বাচন, জাতীয় পর্যায়ে নির্বাচন দেওয়ার সক্ষমতা অর্জন করেছে সেটিরও ফিল্ড অ্যাসেসমেন্ট করার জন্য এই যে স্থানীয় সরকার নির্বাচনটি আমরা মনে করি আগে হয়ে যাওয়া উচিত। ভারতে বসে শেখ হাসিনা যে ভাষায় কথা বলছেন তা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক চায়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের মন্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের স্বার্থ রক্ষা করে ভারতের সাথে সুসম্পর্ক রাখার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্ত স্পষ্ট। উপদেষ্টা বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই ভারতের সাথে সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ, তবে ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কেমন সম্পর্ক চায়। ভারতে বসে শেখ হাসিনার দেয়া বক্তব্য দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি। স্পষ্ট সিদ্ধান্ত আছে ব্যাপারে যে আমরা ভারতের সাথে গুড ওয়ার্কিং রিলেশন, এই শব্দটা আমরা ব্যবহার করি, আমরা সেটা চাই, এবং অন দ্য বেসিস অফ মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড রেসিপ্রোকাল ইন্টারেস্ট। ভারতীয় আতিথেয়তা থেকে যে বিভিন্ন কথাবার্তা বলছেন এগুলি তো আসলে ক্ষতিকর, সম্পর্কের জন্য ক্ষতিকর। ঠিক আছে, আমাদের অস্থিতিশীলতা বা এ ধরনের কিছুকে আমাদেরই সামাল দিতে হবে। নির্বাচনের সময় যত এগিয়ে আসবে আইন শৃঙ্খলা পরিস্থিতির তত উন্নতি হবে, এমন আশাবাদ প্রধান নির্বাচন কমিশনারের। দুপুরে নির্বাচন প্রশিক্ষণ ভবনে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। সিইসি বলেন, ডিসেম্বর মাসে ভোট ধরে কাজ করছে কমিশন। এ সময়ের আগেই ভোটার তালিকা হালনাগাদ আর সীমানা নির্ধারণের ইস্যুগুলো সমাধান করা হবে। নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান। আগের কমিটির সদস্যরা এদিন দায়িত্ব বুঝিয়ে দেন নতুন কমিটির কাছে। আলোচনা পর্বে বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে নির্বাচনের গভীর সম্পর্ক রয়েছে। নির্বাচন কমিশনকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। ভোটারের নিরাপত্তা বিঘ্নিত না হয়, এর বাইরে সাংবাদিক যা যা করতে চায় সেগুলি তাদেরকে করতে দেওয়া উচিত। যদি এটা কোনোভাবে ইলেকশন কমিশন ফিল করে যে এই কাজটা সাংবাদিক করলে ভোটারের নিরাপত্তা বিঘ্নিত হবে, সেইটাতে আপনি শুধু বাধা দিতে পারেন। এর বাইরের যেসব প্রসিডিওর আছে যে উনি কেন্দ্রে ঢুকতে পারবেন, উনি বারান্দায় যেতে পারবে, উনি ওই পর্যন্ত যেতে পারবে না, এগুলি নিয়ে শুধু হেনস্থা করা হয়েছে সাংবাদিকদেরকে। প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদ বেশ চ্যালেঞ্জিং, তবে জুনের মধ্যেই কাজ শেষ করার আশাবাদ তার। সংসদীয় আসনের সীমানা নির্ধারণের বিদ্যমান আইন সংশোধনের কথাও বলেন তিনি। প্রায় 17 লক্ষ মৃত ভোটার তালিকায় আছে, তালিকায় নাম আছে, ওরা মারা গেছে। চিন্তা করেন, ওরাই কিন্তু দেখবেন যে ভোটের দিন এসে কবর থেকে এসে ভোট দিয়ে বলেন না আপনারা তো লিখেন, এগুলো এই কবরবাসী কিন্তু এরাই, এদেরকে কিন্তু কর্তন করা হয় নাই। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটের দিন যত এগিয়ে আসবে তত উন্নতি হবে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির। দেশ যদি চায় যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, যখন জনগণ যখন একত্রিত হবে তখন দেখবেন যে ওই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা সৃষ্টি করতে চায় তারা আর এটা সাহস করবে না। এবং আমরা বাই দ্য টাইম ইলেকশন ডেট কামস, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে এমন একটা জোয়ার সৃষ্টি করব, মানুষের ওই ভোট ছাড়া আর কোনো জিনিস চিন্তা থাকবে না। কমিশনাররা কেউ ব্যক্তিগত কোনো এজেন্ডা নিয়ে কাজ করছে না। সিইসি বলেন, সবার লক্ষ্য একটি, তা হচ্ছে সুন্দর ও গ্রহণযোগ্য ভোটের আয়োজন। সবাই কিন্তু সুন্দর সুষ্ঠু নির্বাচন চাচ্ছে, এই একটা পয়েন্টে পুরো জাতি এক। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজারে বিমান ঘাঁটি এলাকায় স্থানীয়দের সাথে বিমান বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়েছে। আহত কয়েকজনকে হাসপাতালে নেয়ার পর একজন মৃত বলে জানিয়েছেন চিকিৎসক। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, স্থানীয় এক মোটর সাইকেল চালকের কাগজপত্র না থাকায় ঘাঁটির ভিতরে নিয়ে যাওয়া হয়। এর জের ধরে বাধে সংঘর্ষ। সংঘাতের সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান বাহিনীর গুলিতে মৃত্যুর কথা প্রচার হচ্ছে উল্লেখ করে ISPR একে মিথ্যা দাবি হিসেবে বর্ণনা করেছে। বিমানবন্দর সম্প্রসারণে জমি অধিগ্রহণ ও উচ্ছেদ আতঙ্কে ছিলেন কক্সবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সোমবার সকালে বৈঠক শেষে শহর থেকে ঘরে ফেরার সময় স্থানীয় কয়েকজনকে আটক করে বিমান বাহিনীর সদস্যরা। এই খবর ছড়িয়ে পড়লে দলে দলে ছুটে আসে গ্রামবাসী। এরপর বেঁধে যায় সংঘর্ষ।
সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়। তাদেরকে হাসপাতালে নেওয়া হলে শিহাব কবির নাহিদ নামের এক যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তিনি পেশায় ব্যবসায়ী, বাড়ি সমিতি পাড়ায়। আমার একমাত্র ছেলে, 4 বোনের এক ছেলে, এই 4 বোন তো দুনিয়া তার বাঁচবে না। আমাদের বাসস্থান যদি মেরে তুলে দেয়, মেরে তুলে দিলে আমাদের বাসস্থান যদি মেরে তুলে দেয়, তাহলে আমাদের এই দেশে আমাদের কোনো অধিকার, মৌলিক অধিকার আছে? আমাদের এলাকার যে ছেলেগুলো ছিল তারা বাধা দিয়েছে, তাদেরকে এও মারছে, তারাও মারছে। ওনারা আমাদের ভাই যারা আহত হয়েছে ওনাদেরকে হাসপাতালে আসছে না, আপনারা এইটুকু একটু ব্যবস্থা করেন। দুজন আহত অবস্থায় ভর্তি আছেন, একজন নিহত হয়েছে। এমনি কিভাবে মারা গেছে এটা কি শনাক্ত করতে পারছেন? অটোপসির পরে বলা যাবে আর কি। আপাতত প্রাথমিকভাবে কি ধারণা করছেন আপনারা? প্রাথমিকভাবে মাথায় আঘাত পাইছেন, এটাই বলে। ঘটনার পর আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনীর ঘাঁটির উপর অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে স্থানীয়দের সংখ্যা বৃদ্ধি পেলে বাহিনীর সদস্য ও দুষ্কৃতিকারী লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীকে বিমান বাহিনীর তল্লাশি চৌকিতে জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে এই ঘটনা বলে দাবি পুলিশের। সংঘর্ষে একজনের মৃত্যুর কথাও নিশ্চিত করেন পুলিশ কর্মকর্তা। আহত নিহতর ভাই হিসাব জানি না, এটা হসপিটালে বলতে পারবে। এখন আমরা তো ফিল্ডে আছি, আমরা এখন মানে স্ট্যান্ড বাই পজিশনে আছি আর কি, কোনো ঝামেলা যেন না হয়। ঘটনার পর থেকে এলাকার পরিস্থিতি থমথমে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতারা। আমি সাধারণ জনগণ যে আপনারা আইন কেউ হাতে নেবেন না, সবকিছু একটা বিচার আছে, সমস্যা হবে, সমাধানও আছে, ইনশাআল্লাহ সমাধান হবে। শিহাব কবির নাহিদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। শহীদুল সুমন, যমুনা নিউজ। কক্সবাজারে বিমান বাহিনীর সদস্যদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। সংঘাত ও নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা। একই সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়। সন্ধ্যায় কক্সবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দাবি করা হয়, কুতুবদিয়ায় সাগরে বসত ভিটা হারানোর পর থেকে দীর্ঘ 43 বছর ধরে তারা কক্সবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া এবং কুতুবদিয়া পাড়ায় বসবাস করছেন। তাদের দাবি, এয়ারপোর্ট সম্প্রসারণের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় জায়গা তারা সরকারকে দিলেও তাদের বসবাসের জায়গা দখলে নেয়ার চেষ্টা চলছে। এ বিষয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে। অবিলম্বে এই জায়গা তাদেরকে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার দাবিও জানান এলাকাবাসী। উৎপাদন খরচের চেয়ে কম দাম বা ডাম্পিং প্রাইসে বাংলাদেশে সুতা ও কাপড় বিক্রি করছে ভারত। চোরাই পথেও স্থলবন্দর দিয়ে ঢুকছে সুতা। এতে প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছে দেশের টেক্সটাইল শিল্প। গ্যাসের বাড়তি দাম, ব্যাংক সুদ হার এবং ডলার বাজারের অস্থিরতায় সংকটাপন্ন বস্ত্র খাতের উৎপাদন। উদ্যোক্তাদের সংগঠন বিটিএমএ বলছে, শিল্প খাতকে হুমকিতে ফেলে ভারতের স্বার্থ দেখছে আওয়ামী লীগ সরকার। গ্যাসের দাম বাড়ালে কারখানার চাবি বিইআরসিকে দিয়ে হাত গুটিয়ে নেবেন ব্যবসায়ীরা। বস্ত্র খাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। মোট দেশের যে উৎপাদন বা জিডিপিতে এই খাতের অবদান 13%। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল 1 কোটি মানুষ। এ খাতের দুর্দশা তুলে ধরতে গুলশানে জরুরি সংবাদ সম্মেলন করে টেক্সটাইল মিল মালিকদের সংগঠন বিটিএমএ। বলা হয়, দেশের বাজারে সুকৌশলে সুতা ডাম্পিং করছে ভারত। তাদের বাজারে দাম বেশি হলেও রপ্তানি মূল্য কম। এখানে পাঠানো হচ্ছে মানহীন সুতা ও কাপড়। সকল প্রকার সুতা আমদানি বন্ধ করে যেই পর্যন্ত আমাদের এই বর্ডারকে আপনারা কনফার্ম করতে না পারবেন, আমাদের কাস্টমস কনফার্ম করতে না পারবে, এখানে আবার অবকাঠামো না থাকবে, সেই পর্যন্ত এই ব্যবস্থা নেওয়া উচিত। না হলে অচিরে আমাদের এই শিল্প কিন্তু রুগ্ন শিল্প হয়ে যাবে। একদিকে পর্যাপ্ত গ্যাস সংকট, অন্যদিকে বাড়ছে দাম, ফলে কমছে উৎপাদন সক্ষমতা। আবারও বাড়লে বন্ধ করে দিতে হবে কারখানা। সো এবারের বিআরসির মিটিং এ আমাদের প্রশ্নের উত্তর হওয়া উচিত, আমাদের 500 মিলের চাবি ওকে ডান, আমরা ফ্যাক্টরি বন্ধ করে দিলাম, এবার আপনারা এবার গ্যাসের প্রাইস 80 টাকা করে দেন, সমস্যা নাই। এই শিল্পকে ধ্বংস করার জন্য আবার আপনারা গ্যাস বিল বাড়ানোর পায়তারা করছেন, সেটা আমাদের বোধগম্য নয়। দেশের কারখানাগুলোতে অবিকৃত পড়ে আছে 8 থেকে 10,000 কোটি টাকার সুতা। জানানো হয়, স্থল বন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ না হলে রুগ্ন শিল্পে পরিণত হবে দেশের বস্ত্র খাত। আমাদের যে ফ্যাক্টরিগুলো আছে সেটা বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের যে কর্মসংস্থান হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না।
আমাদের দেশে যে ভ্যালু এডিশন হওয়ার কথা ছিল সেটাও হচ্ছে না। সিপোর্টে সুতা আসুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ল্যান্ড পোর্টটা বন্ধ করতে হবে। বিগত পিরিয়ডে বিএনপি সরকারের আমলে এটা কিন্তু বন্ধ ছিল। বিটিএমএ নেতারা বলেন বস্ত্র খাত উন্নয়নে তৎপর ভারত সরকার, কিন্তু বাংলাদেশ এক্ষেত্রে উদাসীন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি শামীম ইসলাম। এই ব্যাপারগুলোতে তৎপর হওয়া উচিত দুটো কারণে, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিকে বাঁচাবে, আর একটা রাজস্ব সে হারাবে না। রিমোট রহমান, যমুনা নিউজ, ঢাকা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি 6 আগস্ট কাশিমপুর কারাগার থেকে পালিয়েছে বলে আজ হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এই মামলায় মৃত্যুদণ্ড অনুমোদন ও আসামিদের আপিল ও জেল আপিলের উপর শুনানি হওয়ার দিন ছিল আজ। আদালতে আসামি পক্ষের কোনো আইনজীবী ছিল না দেখে হাইকোর্ট বিষয়টি জানতে চান। তখন রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, 6 আগস্ট কাশিমপুর জেল ভেঙে পালিয়ে যাওয়াদের মধ্যে মুনতাসির আল জেমিও ছিল। পরে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন হাইকোর্ট। ওই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর রায় দেন ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল। রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরে বাংলা হল থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। আগামীকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ঘোষিত গণ অবস্থান কর্মসূচি স্থগিত করেছে জামায়াতে ইসলামী। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। বৈঠক শেষে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় গণ অবস্থান কর্মসূচি স্থগিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাহাড়ের অন্যতম পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ আগুনে পুড়ে ছাই 30টিরও বেশি রিসোর্ট, কটেজ, রেস্তোরাঁ। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়দের প্রচেষ্টায় 4 ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। আটকে পড়া পর্যটকরা নিরাপদে ফিরতে শুরু করেছেন। বেলা 12:30টার দিকে সাজেক ইউনিয়নের ইকো ভ্যালি রিসোর্টে হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। এরপর দ্রুত আশপাশের রিসোর্টগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন তীব্র আকার ধারণ করলে সেনাবাহিনী ও স্থানীয়রা নেভানোর চেষ্টা চালান। বাগাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় 2 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছান। তার আগেই পুড়ে ছাই হয়ে যায় পাশাপাশি থাকা বেশ কয়েকটি কটেজ ও রেস্তোরাঁ। পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। পানির সংকটের বিষয়টা মাথায় রেখে যারা ফায়ার ফাইটার আছেন, আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স প্লাস ওখানকার যে উদ্যোগ কর্তৃপক্ষ আছে তাদের সাথে জেলা প্রশাসক মহোদয় কথা বলেছেন এবং তারা বিষয়টা অবগত আছে। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত করে কেউ কিছুই বলতে পারেননি। তবে প্রায় 30টির মতো ছোট বড় রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ইউনিট, দীঘিনালা ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলের দিকে মুখ করেছে। আমরা আগে খবর পেয়েছি। সেনাবাহিনী, স্থানীয়রা, তারপরে প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে। বছরের এই সময়ে সাজেকে পর্যটকের ঢল থাকে। অগ্নিকাণ্ডের পর নিরাপদে সরে যান অনেকে। প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। শহীদুল সুমন, যমুনা নিউজ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। নিউজিল্যান্ডের কাছে 5 উইকেটে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হলো বাংলাদেশের। তাদের দেয়া 237 রানের টার্গেট 23 বল বাকি থাকতে টপকে যায় কিউইরা। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।